মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েল যে নির্বিচার গণহত্যা চালাচ্ছে তার বিরুদ্ধে প্রথম থেকেই সোচ্চার ক্ষমতাধর মুসলিম রাষ্ট্র তুরস্ক। নৃশংসতা নিরসনে প্রতিবাদী আওয়াজ তুলে ইসরায়েল এবং তার সমর্থকদের দফায় দফায় হুমকি হুঁশিয়ারি দিয়ে চলেছেন দেশটির শক্তিশালী প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এবার দখলদার ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে এরদোয়ান বলেছেন, ইসরায়েল যেসব অঞ্চলে আগুন লাগানোর চেষ্টা করছে তা রুখে দিতে প্রয়োজনে তাদের মুখোমুখি হবে তুরস্ক। 14 আগস্ট বুধবার রাজধানী আঙ্কারায় তার জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট একে পার্টির এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এরদোয়ান বলেন, গাজায় 40,000 নিরপরাধ মানুষের রক্ত ঝরানো গণহত্যাকারীদের আইনের আওতায় না আনা পর্যন্ত আমরা লড়াই করব। গত সপ্তাহে আঙ্কারায় কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সাক্ষাৎ করে এরদোয়ান বলেন, হামাসের প্রধানকে হত্যা করে ইসরায়েল প্রমাণ করেছে তাদের যুদ্ধবিরতিতে যাওয়ার কোনো ধরনের কোনো ইচ্ছাই নেই। জানা গেছে, গত বুধবার তুরস্ক একটি গণহত্যা মামলায় যোগদানের জন্য একটি আনুষ্ঠানিক আবেদন করেছে, যা দক্ষিণ আফ্রিকা গত বছর আন্তর্জাতিক বিচার আদালতে আইসিজে তেল আবিবের বিরুদ্ধে শুরু করেছিল। এদিকে গত শনিবার ফিলিস্তিনের মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনালাপ করেছেন এরদোয়ান। এ সময়ও তিনি ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, গাজায় লাগাতার নিপীড়নের জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে। উল্লেখ্য যে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ শোকর এবং ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসরায়েল আঞ্চলিক সংঘাতের শঙ্কার পারদ সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। লেবাননের রাজধানী বৈরুত এবং ইরানের রাজধানী তেহরানের বিরুদ্ধে পরিচালিত পৃথক টার্গেট কিলিং অপারেশন প্রতিরোধ অক্ষের এই শীর্ষ নেতারা শহীদ হয়েছেন। ইহুদিবাদী ইসরায়েলের এমন হত্যাকাণ্ডের ফলে প্রবল মাত্রায় ক্ষোভে ফুঁসছে গোটা মধ্যপ্রাচ্য। ইতোমধ্যে ইরান ঘোষণা করেছে যে কোনো সময়ে ইসরায়েলের উপর বড় ধরনের প্রতিশোধমূলক হামলা চালাবে তেহরান। এখন দখলদার হায়নাদের হত্যাযজ্ঞে তুরস্ক রাগান্বিত হয়ে উঠেছে। দেশটি ঘোষণা দিয়েছে ইসরায়েলকে থামাতে প্রয়োজনে পাল্টা হামলা চালাবে আঙ্কারা। মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর দেশ ইরানের হামলার হুমকিতে রীতিমতো ভয়ে কাঁপছে দখলদার ইসরায়েল। সর্বাত্মক যুদ্ধের চৌকাঠে দাঁড়িয়ে নিজেদের ভয়কে লুকাতে ইসরায়েল এখন বিশ্বের কাছে নিজের সামরিক সক্ষমতাকে বাড়িয়ে দেখাতে ব্যস্ত। এমনকি মিত্রদেশ যুক্তরাষ্ট্র এতে তাকে সক্রিয় সহযোগিতা করে চলেছে। এর মধ্যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, তার দেশের শত্রুরা তাদের মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে নিজেদের শক্তিকে অতিরঞ্জিত করে প্রচার করছে। তিনি 14 আগস্ট বুধবার তেহরানে ইরানের কোহকিলুয়ে ও বুয়ের আহমদ প্রদেশের শহীদদের জাতীয় কংগ্রেসের সংগঠকদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন। সর্বোচ্চ নেতা বলেন, ইরানের শত্রুরা সবসময় এদেশের নাগরিকদের মনে আতঙ্ক তৈরি করে সামরিক দিক দিয়ে ইরানকে পিছু হটতে বাধ্য করার চেষ্টা করেছে। তিনি বলেন, ইসলামী বিপ্লবের বিজয়ের পর থেকে তারা আমাদের জনগণের মনে এই ভয় ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে আমাদেরকে সবসময় আমেরিকা, ব্রিটেন ও ইহুদিবাদীদের ভয় করে চলতে হবে। আয়াতুল্লাহ খামেনি বলেন, বিশ্বের যেসব দেশ আধিপত্যকামী শক্তিগুলোর দাবি দেওয়ার কাছে আত্মসমর্পণ করেছে, তারা যদি তাদের নিজস্ব সক্ষমতা ও জনগণের উপর নির্ভর করে এবং শত্রুর শক্তিকে অতিরঞ্জিত করে না দেখে, তাহলে তারা আধিপত্যকামীদের দাবি দেওয়াকে অকার্যকর করে দিতে পারবে। সর্বোচ্চ নেতা আরও বলেন, সাংস্কৃতিক ক্ষেত্রে শত্রুর শক্তিকে অতিরঞ্জিত করে দেখার ফলাফল হল নিষ্ক্রিয়তার অনুভূতি, শত্রুর সংস্কৃতির প্রতি আকৃষ্ট হওয়া এবং নিজের সংস্কৃতিকে খাটো করা। তিনি বলেন, এই ধরনের নিষ্ক্রিয়তার ফলাফল হল অন্যের জীবনধারাকে গ্রহণ করা, এমনকি নিজেদের কথাবার্তা ও আচরণে বিদেশি শব্দ ও অভিব্যক্তি ব্যবহার করা। আয়াতুল্লাহ খামেনি বলেন, ইরানের বীর শহীদগণ শত্রুর এসব সামরিক ও সাংস্কৃতিক আগ্রাসনের কাছে আত্মসমর্পণ করেননি এবং তাদের আত্মত্যাগের মাধ্যমে পাওয়া এই ভূখণ্ডে আমাদেরও আত্মসমর্পণ করার কোনো অধিকারও নেই। ইরান ইসরায়েল হামাস যুদ্ধের মাঝেই দখলদার হানাদারদের উপর বেশ কয়েকবার হামলা করার মাধ্যমে তার সক্ষমতার জানান দিয়েছে। আর ইসরায়েল বিশাল বড় সামরিক বহর নিয়েও ইরানের পাশাপাশি হামাসের কাছে ধরাশায়ী হয়েছে, তাও দেখেছে বিশ্ব। তাই ইসরায়েলের বারবার বিশ্বের কাছে তার শক্তি সামর্থ্যের প্রদর্শনকে লোক দেখানো বলেই বিবেচনা করছে ইরান।
মমতা ব্যানার্জির মুখে আবারও বাংলাদেশ প্রসঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গের 138 বছরের পুরনো সরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল আরজি কর এর ইন্টার্ন চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল গোটা পশ্চিমবঙ্গ। চিকিৎসক ধর্ষণের ঘটনায় পশ্চিমবঙ্গে বড় ধরনের বিক্ষোভের শঙ্কা তৈরি হয়েছে। এমন আশঙ্কা থেকে পশ্চিমবঙ্গে বাংলাদেশের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে, অর্থাৎ সরকারের পতন হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আরজি কর হাসপাতালে নারী চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় কলকাতায় ছাত্র আন্দোলন দিনকে দিন আরও তীব্র আকার ধারণ করছে। এই হত্যার বিচারের দাবিতে পুরো রাজ্য জুড়ে ইন্টার্ন চিকিৎসক, সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে দফায় দফায় আন্দোলনে নেমেছে বাম, বিজেপি, কংগ্রেসও। 14 আগস্ট বুধবার মধ্যরাতে রাত দখল কর্মসূচি নিয়েছে রাজ্যের নারীরা। জাস্টিস ফর আরজি কর স্লোগানে ধ্বনিত পুরো কলকাতা। এমন পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশের সাথে তুলনা করে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের সরকার পতন নিয়ে কথা বলেছেন, কারণ এই আন্দোলনের নেতৃত্বে রয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। তিনি বলেছেন, অনেকে ভাবছেন বাংলাদেশের মতো এখানেও সরকার এনে দেবে শিক্ষার্থীরা, তবে আমি ক্ষমতার মায়া করি না। বুধবার বেহালায় ভারতের স্বাধীনতা দিবস পূর্ববর্তী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মমতা। সেখান থেকে আরজি করের ঘটনা এবং তার প্রতিবাদ আন্দোলন প্রসঙ্গে বেশ কিছু কথা বলেছেন তিনি। মমতার কথায়, আরজি করের ঘটনা নিয়ে সিপিএম এবং বিজেপি রাজনীতি করছে। বাংলাদেশে একটা ঘটনা ঘটে গিয়েছে, অনেকে ভাবছে বাংলাদেশের ঘটনা টেনে এনে এখানেও ক্ষমতা দখল করবেন, কিন্তু মনে রাখবেন আমি ক্ষমতার মায়া করি না। যতদিন বাঁচব মানুষকে ন্যায় বিচার দেব। এই ঘটনা জানার পরেও আমি পুলিশকে দিয়ে অনেক কাজ করিয়েছিলাম। ছাত্রী হত্যার ঘটনায় আমি ফাঁসির দাবিও করেছিলাম, কিন্তু ওরা হাইকোর্টে গেল। উল্লেখ্য যে আরজি করের ঘটনা নিয়ে হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা করা হয়েছিল। মঙ্গলবার তার শুনানিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে বিচারপতি। নির্দেশ পাওয়ার সাথে সাথেই চুলচেরা তদন্তে মাঠে নেমেছে সিবিআই। এদিকে জানা গেছে ঘটনার তোপে ইতোমধ্যেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আরজি করের প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ। ভারতের অন্যতম এক আলোচিত অকুতোভয় ইউটিউবার ধ্রুব রাঠি। ইউটিউবে তার দাপট চোখে পড়ার মতো। সামাজিক, রাজনৈতিক, বিশ্লেষণমূলক বিভিন্ন ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন জাগানো ধ্রুব সম্প্রতি পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকারী নারী চিকিৎসককে নিয়ে ভিডিও বানিয়ে তোপের মুখে পড়েছেন। নিজের বানানো ভিডিওতে ধর্ষিতা তরুণীর নাম ফাঁস করে দেন তিনি। এরপরই তুমুল সমালোচনার মুখে পড়তে হয় তাকে। পরে বিভিন্ন দিক থেকে চাপ আসার ফলে বাধ্য হয়ে ভিডিওটি ডিলিট করে দেন তিনি। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্ভয়া 2 কাণ্ডের বিচারের দাবি জানিয়ে একটি স্ট্যাটাস দেন ধ্রুব এদিন তার মূল পোস্টের ক্যাপশনেও ধর্ষিতার নাম উল্লেখ করেছিলেন, কিন্তু কিছুক্ষণ পর সেটিও ডিলিট করে দেন তিনি। নেটিজেনদের মন্তব্য, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভয়ে সেই ভিডিও ডিলিট করে দিয়েছেন এই ইউটিউবার। আবার কারো দাবি ধর্ষিতার নাম ফাঁস করে দেওয়ায় তোপের মুখে ভিডিও সরিয়ে নিয়েছেন তিনি। ধ্রুবকে কটাক্ষ করে একজন লিখেছেন, এর আগে মোদী সরকার নিয়ে নানা বিরোধিতামূলক পোস্ট করলেও মমতার সরকারের বিরুদ্ধে সুর চড়ানোর সাহস নেই, তাও নাকি লোকজন একে বিপ্লবী বলে। যদিও এই বিষয়ে সাফাই দিয়ে ধ্রুব জানিয়েছেন, নিহতের নাম তার পোস্টে নেওয়ায় অনেকে সেটার বিরোধিতা করেছেন বলে সেই পোস্ট সরিয়ে দিয়েছেন তিনি। আবার একজনের মন্তব্যের উত্তরে এই ইউটিউবার বলেন, অনেকে আমার ভুল ধরিয়ে দিয়ে নিহত নারীকে নির্ভয়া 2 বলায় ইনসেনসিটিভ বলেছেন, তাই ভাবলাম তারা হয়তো ঠিক, সে কারণেই ডিলিট করে দিলাম। 14 আগস্ট এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, পশ্চিমবঙ্গের চিকিৎসকের এই ধর্ষণ হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক। চিকিৎসকরা কোন পরিস্থিতিতে কাজ করেন, তাদের নিরাপত্তা কি আর কতটা, সেটা এখান থেকেই বোঝা গেল। পশ্চিমবঙ্গের আইনের অবস্থাও বা কি সেটাও স্পষ্ট। আশা করব সিবিআই সঠিক তদন্ত করবে এবং সঠিক বিচার নিশ্চিত করবে। তার করা এই পোস্টটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে, যেখানে নেটিজেনদের ধ্রুব রাঠির সমালোচনায় মেতে উঠতে দেখা গেছে। অনেকেই বলেন, এভাবে নির্যাতিতার নাম প্রকাশ্যে এনে ধ্রুব রাঠি আইন ভঙ্গ করেছেন। এরপরই চাপে পড়ে ভিডিওটি সরিয়ে ফেলেন তিনি।